এই ভিডিওটা ভালো করে দেখেন এবং মনোযোগ সহকারে শোনেন। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন সালাউদ্দিন আহমেদ স্যার, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে নিয়ে এই কথাগুলো বলেছেন। এই কথাগুলোর কারণ কি, এই কথাগুলোর পিছনের রহস্য কি, সেটা আপনাদেরকে পুরোপুরি বলছি। তার আগে জামাত এবং এনসিপির ভয়ঙ্কর কিছু পরিকল্পনা এবং নাটক ফাঁস করে দিয়েছে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলম কিন্তু কোনো দলের সাথে যুক্ত হয় নাই, আপনারা জানেন। তিনি যদিও ছাত্র উপদেষ্টা, এই যে জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, 5 আগস্টের পরে তিনি ছাত্র উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে সরকার ছিল সেখানে তিনি যুক্ত হয়েছিলেন, যেমন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং এই মাহফুজ আলম। তিনি প্রথমে বিশেষ সহকারী হিসেবে ছিলেন, পরবর্তীতে উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন। এরপরে এই নির্বাচনের আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং এই মাহফুজ আলম কিন্তু পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পরে তাদের নির্বাচন করার কথা ছিল, অনেকেই মনে করেছিলেন যে তারা নির্বাচন করবে। হয়তো কোনো এক অদৃশ্য কারণে অথবা তাদের যে জনপ্রিয়তা তলানিতে গিয়েছে সেটা তারা বুঝতে পেরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং এই মাহফুজ আলম কেউ নির্বাচনে যায় নাই। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনে না গেলেও পরবর্তীতে তিনি এনসিপিতেই যুক্ত হয়েছেন। কিন্তু এনসিপি জামাতের সাথে যুক্ত হওয়ার কারণে এই মাহফুজ আলম এনসিপির সাথে যুক্ত হয় নাই। না হয়ে এই যে নির্বাচন পর্যন্ত মোটামুটি তিনি চুপ ছিলেন। যদিও এর আগে জামাতকে নিয়ে অনেক ফেসবুকে পোস্ট দিয়েছেন, জামাতের এই ৭১ নিয়ে তিনি পোস্ট দিয়েছেন, জামাতের ক্ষমা চাওয়া উচিত সেগুলো নিয়ে পোস্ট দিয়েছেন, জামাত যে নির্বাচন নিয়ে একটা নাটক করতেছে সেগুলো নিয়ে তিনি পোস্ট করেছিলেন এই নির্বাচনের আগে। কিন্তু নির্বাচনের পরে হঠাৎ করে তিনি এই জামাত এনসিপির যেই পরিকল্পনা, যে নাটক, সেটা তিনি ফাঁস করে দিলেন। কেন ফাঁস করে দিলেন এবং কি ফাঁস করে দিলেন? তিনি কোনো দলের সাথে যুক্ত হয় নাই, বিএনপির সাথেও যায় নাই বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যায় নাই, নির্বাচনও করেন নাই। তিনি যখন এই জামাত এনসিপির বিভিন্ন জায়গায় নাটক করতেছে, ধরেন একদিকে হচ্ছে সংসদে আপনার এই সংসদ সদস্যদের শপথ গ্রহণ চলছে, অপরদিকে জামাত এনসিপি জোটের পক্ষ থেকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিল চলছে। একদিকে তারা সংসদে যাচ্ছে, অপরদিকে বলতেছে নির্বাচনে কারচুপি হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয় নাই, নির্বাচন নাকি কোনো এক অদৃশ্য শক্তির মাধ্যমে এই বিএনপিকে জয়লাভ করিয়েছে। মানে এই ধরনের নানা বিরোধিতা করতেছে। ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন হয়েছে, এগুলো বিরোধিতা করে যখন কথা বলছে তখন আর চুপ থাকেনি এই মাহফুজ আলম। মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এসে বৃহৎ একটা পোস্ট করলেন। সেখানে তিনি অনেকগুলো কথা লিখেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। তিনি বলেছেন, ভাগ বাটোয়ারার নির্বাচন করে মুখে মুখে বিরোধিতা করা এটা খুব একটা ভালো নয়। ভাগ বাটোয়ারার নির্বাচন কেন তিনি বলেছেন? তিনি এখানে দুইটা জিনিস মিন করেছেন। এক, তারা মানে এই উপদেষ্টা, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তিনি মনে করেছেন যে হয়তো তারা বিএনপির সাথে একটা নেগোসিয়েশন করেছে। আমরা কিন্তু অতীতে দেখেছি অনেক পক্ষ থেকে বলা হয়েছে যে জামাত হয়তো ৬০-৭০টা আসন পাবে, আমিও বলেছি বিএনপি ২০০ বা ২৫০ আসন পাবে, এই ধরনের অনেক প্রেডিকশন দেওয়া হয়েছে, অনেক প্রেডিকশনে কিন্তু মিলে গেছে। এই কারণে এই সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছে যে এটা ভাগ বাটোয়ারা নির্বাচন, মানে আগে থেকে বলা হয়েছে যে জামাত এনসিপি এতগুলো সিট পাবে আর হচ্ছে বিএনপি এতগুলো সিট পাবে। এইটা তিনি মনে করেছেন বলে অনেকেই মনে করছেন। আবার বিষয়টা আরেকজন অন্যভাবে দেখছেন, মানে আরো অনেকে অন্যভাবে দেখছেন। অনেকে মনে করছেন এই উপদেষ্টা মাহফুজ আলম এনসিপি কে বলা, মানে এই উদ্দেশ্য করে এই কথাটা বলেছে। এনসিপি এটা হয়তো সরকারের সাথে, যেমন ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ছিলেন মাননীয় আমাদের ডক্টর ইউনূস স্যার, তার হচ্ছে মানে নিয়োগকর্তা এই ছাত্ররা ছিল, হয়তো তার সাথে যোগাযোগ করে একটা নেগোসিয়েশন করে বলেছে যে এনসিপি কে এই ৬টা আসন দিতে হবে। এই ধরনের ভাগ বাটোয়ারা করে নির্বাচন হয়তো এনসিপি অংশগ্রহণ করেছে। এনসিপি কিন্তু আগে জুলাই সনদে স্বাক্ষর করেছিল না, এই নির্বাচনে জয়ী হওয়ার পরে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে।
তাহলে উপদেষ্টা মাহফুজ আলমের এই কথা কিন্তু সঠিক হতে পারে যে তারা নির্বাচনে জয়ী যদি না হতে পারতো তাহলে সই করতো না, তাহলে নেগোসিয়েশন করে, মানে এই যে একটা ইঞ্জিনিয়ারিং তাদের মধ্যে, ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন অংশগ্রহণ করে নির্বাচন হয়েছে, এখন তারা উপরে উপরে বিরোধিতা দেখাচ্ছে। এই জন্যই মাহফুজ আলম বলেছে যে ভাগ বাটোয়ারার নির্বাচন করে এখন মুখে মুখে বিরোধিতা করে মানুষকে বুঝালে মানুষ বুঝবে না। যাই হোক, এটা দুইটা পথ। এখন অপরদিকে বিএনপির জন্য যে মহা বিপদ ধেয়ে আসতেছে, আমি প্রথমেই একটা ভিডিও দেখিয়েছিলাম যে সালাউদ্দিন আহমেদ একটা কথা বলছেন খলিলুর রহমানকে নিয়ে। আপনারা জানেন যে এই ডক্টর খলিলুর রহমান তিনি বিদেশ থেকে বাংলাদেশে এসে অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। যখন তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্বে মানে ঢুকলেন বা দায়িত্ব গ্রহণ করলেন, তারপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি বলেছেন যে আপনি বিদেশি নাগরিককে নিয়ে এসে বাংলাদেশে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিবেন, সেনাবাহিনী তার কাছে দেশের সকল তথ্য প্রমাণ নিয়ে যা দিবে, নিরাপত্তা বিষয়ক তথ্য প্রমাণ নিয়ে যা দিবে, এটা আপনি কিভাবে চিন্তা করলেন? বিদেশি নাগরিক কেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন? তাকে কে নিয়ে আসছে? মানে এই ধরনের প্রশ্ন বিএনপির পক্ষ থেকে তখন তোলা হয়েছিল। তোলার পরে সেটা নিয়ে তো অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তারপরে দীর্ঘ সময় পার হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়েছে, জনগণ তাদের অধিকার, ভোট অধিকার প্রয়োগ করতে পেরেছে। এরপরে বিএনপি ক্ষমতায় আসছে। বিএনপি ক্ষমতায় আসার পরে এখন এই যে যারা নির্বাচিত হয়েছে, সকল রাজনৈতিক দলের এমপিরা নির্বাচিত হয়েছে, তারা কি করলেন? শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে যারা যারা মন্ত্রী হয়েছে তাদেরকেও শপথ পড়ানো হলো। সেই শপথ অনুষ্ঠানে মন্ত্রী হিসাবে দেখা গেল ডক্টর খলিলুর রহমানকে, এবং পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই খলিলুর রহমানকে নিয়োগ দিলেন বিএনপি। এখন সালাউদ্দিন আহমেদ যেই আগে বক্তব্য দিলেন যে বিদেশি নাগরিককে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো, এটা নিয়ে যখন বিএনপি সমালোচনা করেছে, এখন সেই খলিলুর রহমানকে আবার কেন এই বিএনপি পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিলেন বা তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কেন দেওয়া হলো? এটা নিয়ে জামাত, শিবির, এনসিপির মধ্যে এবং জামাতের যে বট বাহিনী আছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে এই ভিডিওটা ছড়িয়ে দিচ্ছে। অর্থাৎ খলিলুর রহমান ওই পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে না করতেই এই ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছে যে তারা আগে বিরোধিতা করলে এখন তারাই তাকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছে। তার মানে এই যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিকে সহযোগিতা করেছে, এটাই বোঝানোর চেষ্টা করছেন। আসলে আসল ঘটনাটা কি? আসল ঘটনা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ডক্টর খলিলুর রহমান, যিনি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন, তিনি ব্যাপক একটা ভালো ভূমিকা রেখেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বিদেশি কূটনীতিকদের সাথে তার যোগাযোগ, অর্থাৎ তিনি যে এতদিন পর্যন্ত দেশ চালিয়েছেন, এই তার দায়িত্ব পালন করেছেন, বিএনপি দেখেছে সে ভালো দায়িত্ব পালন করেছে, সে সুষ্ঠু দায়িত্ব পালন করেছে এবং দেশের জন্য তাকে দরকার, বিধায় তাকে এই মন্ত্রীর দায়িত্ব বিএনপি দিয়েছে। এখানে তো আলোচনা সমালোচনা করার কিছু নাই। আলোচনা যদি সমালোচনা আপনার করতে হয়, তাহলে খলিলুর রহমান ওই সময় কি কি দায়িত্ব পালন করতে গিয়ে পারে নাই বা দেশের জন্য কি কি ক্ষতি করেছে, সেটা আলোচনা সমালোচনা নিয়ে আসা দরকার। সেইটা নিয়ে এসে বলা উচিত যে খলিলুর রহমান এই কাজ পারে নাই, এই কাজ পারে নাই, খলিলুর রহমানের জন্য দেশের এটা ক্ষতি হয়েছে, আর এই ক্ষতিকারক ব্যক্তিকে আবার বিএনপি মন্ত্রীর দায়িত্ব দিয়েছে, এই আলোচনা হওয়া উচিত। কিন্তু বিএনপির নেতা একটা কথা বলেছে, সেই আলোচনা তো হওয়া উচিত নয়, কারণ বিএনপি দেখেছে সে ভালোভাবে দায়িত্ব পালন করেছে, বিধায় তাকে এই মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ দেশ ভালো চলুক, সেটা সবার চাওয়া উচিত, আপনাদের চাওয়া উচিত, আমাদেরও চাওয়া উচিত। এই জন্য বিএনপি দায়িত্ব দিয়েছে। এখন জামাত শিবিরের বট বাহিনী সেই ভিডিওকে নেগেটিভ হিসাবে মানে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, এই ভিডিওটাও ছড়িয়ে দিবেন, সবাই যাতে বুঝতে পারে, জানতে পারে। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।